গল্পের আজকের নতুন গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাছা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12ই সেপ্টেম্বর তিনি পশ্চিমবঙ্গের 24 পরগনায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং এর পাশাপাশি শহর থেকে দূরে অবস্থান করে নিরবিচ্ছিন্ন সাহিত্য সাধনা করেছেন। তার গদ্য কাব্যময় ও চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ। বিভূতিভূষণের কালজয়ী যুগল উপন্যাস পথের পাঁচালী ও অপরাজিত। সহায় হরিচাটুর্যে উঠোনে পা দিয়ে স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারও পুরো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়ে দুটো আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করে চুলে মাখছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটিকি ঘটি বের করে দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায় হরি এগিয়ে এসে বললেন, কি হয়েছে বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছুঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হলো। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বে আকাশের স্থির ভাব মাত্র। তা বুঝে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন, কি আবার? অন্নপূর্ণা আগের থেকেও শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না? কি খোঁজ রাখো না? অত বড় মেজার ঘরে সে মাছ ধরে আর রসকে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাঘ দিদুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে। ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হয়ে কি বলতে যাচ্ছিলেন। অন্নপূর্ণা আগের সুরেই পুনর্বার বলে উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। ও নাকি উৎসর্গ করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বললেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। এক ঘরে, সবাই এক ঘরে করেছে, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তা এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামিয়ে বললেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলা উঠিয়ে বললেন, না বিয়ে দেবার গা না কিছু। আমি কি যাব পাত্তর ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে বর্তমান থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায় হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যেতে লাগলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এইদিকে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দের সঙ্গে বলে উঠলেন, এইসব কী রে খেন্তিমা, এইসব কোথা থেকে আনলি?
14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে নিয়ে বাড়ি ঢুকল। তার হাতে এক বোঝা পুঁই শাক। ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠোনে জঙ্গল তুলে দিয়েছিল। মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ অগোছালো বাতাসে উড়ছে। মুখোনা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর। ও শান্তা সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনে একটি সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো। পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরে তার পশ্চাৎতীর্ণীর হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি নিয়ে মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না। বলে তোমার বাবার কাছে 8 দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারের রায় কাকা দিয়ে বললে নিয়ে যা। অন্নপূর্ণা দাওয়া থেকে অত্যন্ত ঝাঁঝের সঙ্গে চিৎকার করে উঠলেন, নিয়ে যা! আহা, কি অমৃতই তোমাকে তারা দিয়েছে! পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা! আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছে কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাস। ফেল বলছি ওসব, ফেল! মেয়েটি শান্ত, অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকেই চললেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বার হতে দেখেছি, তবে ঠ্যাং খোঁড়া না করি তো। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলে নিয়ে খিড়কির অভিমুখে চলল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াতে পারল না। অনেকগুলি ডাঁটা এদিক ওদিকে ঝুলতে ঝুলতে চলল। সয়াহরি ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সয়াহরি আমতা করে বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার। পুঁইশাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে চেয়ে বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2টো পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায়হরি বড় মেয়ের মুখের দিকে চেয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে আসছে। তার মনে বড় কষ্ট হলো। কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁইশাকের পক্ষালম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ সাহস পেলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে গেলেন। বসে রাঁধতে রাঁধতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়বার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠোনে ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে আসলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলে দিয়েছে।
কুঁচো চিংড়ি দিয়ে এইভাবে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। দু একবার এদিক ওদিকে ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন উক্ত পুঁইশাকের এক টুকরো তার পাতে পড়ে নেই। পুঁইশাকের ওপর তার এই মেয়েটির কীরূপ লোভ তা তিনি জানতেন। জিজ্ঞাসা করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নেড়ে এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল আসলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীমায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বিকেলবেলা সয়াহরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুকুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পরে মেয়ের বিয়ে দেয়। তবে রক্ষে তার কি স্বভাব! রামবল 6-7 পুরুষের ভঙ্গ পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করে বললেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের হলো। সহায় হরি বাধা দিয়ে বলতে গেলেন, এই শ্রাবণেই 13 পা দিল। আহা, 13 আর মূলয় তফাৎটা কিসের? আর সে 13ই হোক, 16ই হোক বা 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উচ্ছুগ্গ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা। 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ, দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হচ্ছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মশাইয়ের পুত্রটি কালীময় ঠিক করে দেন। কেন কালীময়ের মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে গিয়ে কেউ কেউ বলেন কালীময় নাকি মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্রই নালিশ হবে। এ গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। তা দুষ্টুপক্ষের রটনা মাত্র। সে যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায়হরি টের পান পাত্রটি কয়েক মাস আগেই নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়ে কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনোপ্রুত না হওয়ায় সহায়হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা, সকালে উঠে সহায়হরি উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচিরাঙা রৌদ্র এসেছিল তারই আতপে বসে আপন মনে তামাক টানছেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায়হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চেয়ে দেখলেন। পরে নিম্নস্বরে বললেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তাড়াতাড়ি করে পিতা পুত্রীতে সন্তর্পণের সম্মুখের দরজা দিয়ে বাইরে চলে গেল।
তাদের ভাব দেখে মনে হচ্ছিল তারা কারো ঘরে শীত দেওয়ার উদ্দেশ্যে চলেছে। অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিল খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাবার পথে বাঁ ধারে এক জায়গায় শ্যাওড়া বনভার রাংচিতা বঞ্চালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন থেকে বের হচ্ছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল থেকে ও ডালে যাচ্ছিল। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করেছিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল। কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, পরে চলতে আরম্ভ করলেন। তার খানিকটা দূরে যেতেই বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতেই অন্নপূর্ণার কিছু বিলম্ব হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রোদে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে দেখে বললেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলিস এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাবার একটুখানি পরে সয়হরি সোদ সাহেব 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এনে উপস্থিত হলেন এবং সামনে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চেয়ে বলে উঠলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে এইদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসোই না। এই বেড়ার গায়ে মেটে আলু ধরে রেখেছি, তা দাদা ঠাকুর বরং নিয়ে যাও। অন্নপূর্ণা স্ত্রীর দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায়হরি অবাক হয়ে বললেন, আমি? না, আমি কখনো না, এই তো আমি এইখান দিয়ে এলাম। সহায়হরির ভাব দেখে মনে হচ্ছিল তিনি এইমাত্র আকাশ থেকে পড়ছেন। অন্নপূর্ণা আগের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে। মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি। শুনলাম বরজপোতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য শুনি? সহায়হরি হাত নেড়ে বরজপোতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করবার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথা জোগাল না। তার বলা কথাগুলির মধ্যে কোনো সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকলে সমুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চেয়ে নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সঙ্গে কাপড় মেলে দিচ্ছিল। অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সেই ইতস্তত করতে করতে মার কাছে এলো। তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি চেয়ে থেকে একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাইল, পরে পুনরায় মায়ের মুখের দিকে চাইল
এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চেয়ে নিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চেয়েছিল। উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে? সুমত্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? এই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বিকেলে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্টিকারের জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনটাকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করবার আয়োজন করছে। ভবিষ্যসম্ভবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধ হয়ে ফাঁসি হয়ে যাওয়ার আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়ে রেখেছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করছে। দিনের আলোয় এখনো বের হয়নি। অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়। এখন যে জল না পেয়ে মরে যাবে। কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বললেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়েছে। সকালে উঠে সয়াহরি দেখলেন তার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বেঁধে রোদ উঠবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। সয়াহরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখো দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো নেই। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায়হরি বাইরে চলে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করে চাননি? খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপা বহু বছর অতীত হলো। হরিপুরের রাসের মেলা থেকে সয়াহরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করে আনেন। ছিঁড়ে যাবার পর তাকে কতবার রিপু করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির স্বাস্থ্য উন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সয়াহরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে তা থাকত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চট খাচ্ছিল। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পেরে 1 থালা নারকেল কুড়াচ্ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে স্বীকৃত হননি, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাজারে ঘুরে বেড়ায়। তার কাপড় চোপড়ও স্বাস্থ্যসম্মত ও সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরে পড়ায় হাত পা ঘুরিয়ে ও শুষ্ক কাপড় পরে তাকে বর্তমান পদে নিযুক্ত করেছেন। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা আমায় একটু।
খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়তে কুড়তে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যেই এদিকে চাইছিল। এই সময় খেতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করে রইল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরের মালাখানা, যাতে ফুটো নেই, সেখানে সরিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে দিলেন। মেজো মেয়ে পুঁটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ দিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলে বলল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তোক্তি এইসব হয়েছে। পুঁটি জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সুদুত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বললেন, খেদির ওই সব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরিউক্ত উক্তি শেষ করে খেন্তি মার চোখের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, মা, নারকেলের কোড়া একটু নেব? খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগলো। অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস না, মুখ থেকে পড়বে না কি হবে? যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগলো। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতে পারত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি জল দেয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির কাছে অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনোপ্রুত হলো না, তা তার মুখ থেকে বোঝা গেল। পুঁটি বলল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে। ভাত বরণ থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাবার পরে মেজো মেয়ে পুঁটি খেতে চাইল না। সে নাকি অধিক মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19খানা খেয়েছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখালো। হাসি ভরা চোখে মার দিকে চেয়ে বলল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খেতে লাগল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চেয়ে রইলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেব। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সয়াহরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটখালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না।
কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন। শহর অঞ্চলে বাড়ি, সিলেট, চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এরকম পাত্র হঠাৎ পাওয়াও বড় দুর্ঘটনা কি না? জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে বের হতে একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনের কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসলো, কিছু বলতে পারলেন না। বাড়ির বাইরে গিয়ে আমলকি তলায় বেহারারা সুবিধা করে নেবার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা চেয়ে দেখলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হয়ে আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা ছেলির আঁচলখানা পালকির বাইর থেকে সেখানে লুটছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক কেঁপে উঠছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাবার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়ার ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জলভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মেখে সে একগুঁয়েমি সুরে বলল, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেল বেলায় উঠোনের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। তার অনাচারী ললাবি মেয়েটি আজ বাড়িতে নেই যে। কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতন হাতখানি পেতে মিনতির সুরে অমনি বলবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হয়ে গিয়েছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলছেন। সহায়হরি তামাক সাজাতে সাজাতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতার চটাইয়ের উপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হবার কথা তিনি রুটি করবার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে বললেন, না, সব তো আর। তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায়হরি হুকাটায় 5-6টি টান দিয়ে কাস্তে কাস্তে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতেই চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30টা টাকার কমে হবে না ভেবে দেখলাম কি না। মেয়ের নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতন চলে। হাওয়াতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না, বুঝলে। সহায়হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে মিনিট কতক ধরে হুকোয় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের মেয়ের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয়। যেমনই মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চেয়ে বললেন,
বলি, আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যে নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধস্বরে হা হা করে খানিকটা শুষ্ক হাস্য করলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করে বার কত ঘাড় নাড়লেন। তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো। এমন চামার! বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে। একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। না কিছু তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনি চামার। গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। তা চল যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কেটে গিয়েছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়েছে যে এরূপ শীত তারা কখনো জ্ঞানে দেখেননি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ো গোলা তৈরি করছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছে। রাধি বলছে, আরেকটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলল, আচ্ছা মা, এতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না? এদিকে আয়। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আছে পিঠে টোপরের মতন ফুলে উঠল। পুঁটি বলল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বললেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচালতার থলো। জলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে রয়েছে। পুঁটি ও রাধি খিড়কি দোর খুলতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেখানা জোর করে হুঁড়িয়া ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হেঁটে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দ্বার বন্ধ করে দিল। পুঁটি ও রাধি ফিরে আসলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলি? পুঁটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক শব্দ করছিল। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়ছে। দুই বোনের খাবার জন্য কলার পাতা চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির ললাভিস্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটির মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরেনি, মাচা থেকে বের হয়ে দুলছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।